নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আকসার। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর পাশের সেতু, ফের দুর্ভোগ। ধলাইয়ের ভাগাবাজারে জাল নোট সহ যুবক আটক। গোমাংস বিক্রির দায়ে কাছাড়ে আটক 8, একাধিক হোটেল সিল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে বরাক উপত্যকায় ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছোড়ার ঘটনায় গৌরব গগৈকে এমনই হুঁশিয়ারি দিয়েছে আকসা। আজ এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত এমন ঘটনার তীব্র নিন্দে জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছোড়ার ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে। একই সঙ্গে গৌরব গগৈকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর কনভয় উদ্দেশ্য করে গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খোদ আসামের মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছোড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত, এখানে গণতান্ত্রিক আন্দোলন নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ। তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর অস্থায়ী বাঁশের সেতু। ওভারলোডেড লরি পারাপারে মূল ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে সেতুটি তৈরি করে দিয়েছিল সরকার। কিন্তু 5 দিনের মাথায় হারাং নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল সেতুটি। আবারও দুর্ভোগে পড়লেন জনতা। নড়েবড়ে এই বাঁশের সাঁকো নির্মাণের পর থেকেই সুরক্ষা নিয়ে সংশয়ে ছিলেন সবাই। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। আজ সকালে ভেঙে পড়ল সেতুটি। হারাং নদীতে যে পারাপারের সাঁকু ছিল, সেই সাঁকুটি আজকের হারাং নদীর যে গভীর স্রোতে আজকে সাঁকুটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য বিশেষ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্ররা আজকে স্কুলে যেতে পারছে না। তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে। কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই, তো দুঃখের বিষয়। শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে, আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো যে
এখানে একটা ঝুলন্ত ব্রিজ করলে হয়তো ভালো হবে, কারণ নদীর যে স্রোত এখানে গাছগাছালি এসে স্রোতের মধ্যে দিয়ে এবং এই যে সেতুগুলার খুঁটা থাকে সেটার মধ্যে আঘাত করে সেই সেতু ভেঙে দিয়ে দেয়। তাই ঝুলন্ত সেতু দিলে হয়তো আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। হারাং নদীর উপর বেইলি সেতু নির্মাণের কোনো সাড়া নেই। এখন পর্যন্ত সেতু নির্মাণের কোনো সামগ্রী এসে পৌঁছয়নি ভাঙ্গারপাড়ে। এ নিয়ে আজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আজ সকালে বাঁশের সাঁকো ভেঙে পড়ার খবর পেয়ে ভাঙ্গারপাড়ে ছুটে যান সুস্মিতা। সেখানেই দাঁড়িয়ে সরকারকে বিধেন সুস্মিতা। আজকে সকালে আমার কাছে গ্রামবাসীর কিছু ফোন গেল যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য, যেটা হারাং ব্রিজ ভাঙ্গারপুরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে, বেলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারোদিক থেকে ব্লকড, ট্রেন চলছে না, সব গুয়াহাটি যাওয়ার রাস্তা বন্ধ, মেঘালয় রুট বন্ধ, আমাদের মহাসড়ক বন্ধ, আর এটা বন্ধ। তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে? তো আমরা যখন পত্রিকা খুলি, পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন। আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে। আপনারা বলেন, বরাকে 2 জন মন্ত্রী আছে এবং 2 জন ইনচার্জ মন্ত্রী আছেন, পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া। তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম SDRF এর নৌকাটা নামাতে পারতো না? যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না, 10 টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি SDRF এর একটা নৌকা আছে, কিন্তু এই নৌকাটা কে? এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না, কাদের জন্য এটা রাখা হয়েছে? যে কেউ ডুবে মরে গেলে SDRF নামবে? বরাকে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠেছে। ধলাইয়ের ভাগাবাজার থেকে জাল নোট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃত যুবক মাহবুবুল হাসান লস্করের বাড়ি ধলাইয়ের জামালপুরে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে অভিযানে নেমে জাল নোট সহ ওই যুবককে আটক করেছে ধলাই পুলিশ। এমন ঘটনায় বরাকে জাল নোট চক্র সক্রিয় রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই জাল নোট চক্রের হদিশ বের করতে পুলিশ তদন্তে নেমেছে। তো 1 লাখ টাকা এগুলো নকলি বার হয়ে গেছে, আমি তার 1,15,000 টাকা দিতাম। 1,15,000 টাকা হে ভাই। তো টাকা গুণ দেখা চাই একবার, কিতাই গুণ এগুন কিতা তুই তোর মুখে কসাই তুমি নকলি দিলাইছে আমারে, আমি তোর আনি 1,00,000 দেখা চাই ওইটা টাকা রে বাদ দেখিও। তো দেখ এগুন আমি আরেক গুর কাছ থেকে আনছিলাম, এগুন নকলি বার হয়ে গেছে। এখন কুলচাই নগুন টাকা গোজ ওগুর মুখে দি মাসলাম। গোমাংস বিক্রির বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে কাছাড়েও জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল থেকে অভিযানে নেমে কাছাড়ের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত 8 জন গোমাংস বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সিল করা হয়েছে একাধিক হোটেল। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, গোমাংস বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে কাছাড়ে। বিশেষ সূত্ৰৰ বম খেদি আজি কাছাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত 6টাকৈ অঞ্চলত এটা অভিযান চলা হৈছিল আৰু 6টাকৈ অঞ্চলত অভিযান চলাই অবৈধভাৱে গো মাংস বিক্ৰী কৰা আৰু সৰবৰাহ কৰাৰ সন্দৰ্ভত আমি 8জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে 24 কেজিৰো অধিক গো মাংস অবৈধভাৱে মজুত ৰখা আৰু বিক্ৰী কৰা গো মাংস আমি জব্দ কৰিছোঁ। তাৰ লগতে 6টা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে, এটা আছিলে আমাৰ বৰখলা অঞ্চলত, কালাইন অঞ্চলত, উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত
ধলাই অঞ্চলত আৰু লক্ষীপুৰ অঞ্চলত। এই 6টা অঞ্চলত আমাৰ সেই বিশেষ সূত্ৰৰ খবৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ। আৰু অভিযানকালত দেখা গৈছে যে বিভিন্ন সময়ত যদিও কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্ট 2021 আৰু ইয়াৰ এমেণ্ডমেণ্ট এইটো এক্ট হৈছে 22ত, তাৰ ভিত্তিত আমাৰ ইয়াত যিটো স্লটাৰ বা গো হত্যা সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাছাড়ের রানীঘাট কৃষ্ণপুর এলাকায় যান সংঘর্ষে গুরুতর আহত হলেন 4 ব্যক্তি। আজ সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর কালাইন সড়কে। একটি যাত্রীবাহী টাটা সুমো এবং সিলিন্ডার বোঝাই লরির মধ্যে এই সংঘর্ষ বাধে। সুমোর 4 যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কল করছি 108 আইছে না, না কয় তারা কয় লোকাল কোনো সব বিজি, কোনো 108 অ্যাভেলেবল নাই। মানে কেমন সময় থেকে যোগাযোগ করতে? ওই সময় থাকি রিপ্লাই কিটা দিছে? রিপ্লাই দিছে নিয়ারেস্ট অ্যাম্বুলেন্স নাই নাই নাই। একটা দুইটা করলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বড় অ্যাক্সিডেন্ট। দুইটা গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিজোরামের গাড়িটা গুয়াহাটির থেকে আবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে রানীঘাট। এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা 108 কল করছি, তারা কয় নিয়ারেস্ট কোনো অ্যাম্বুলেন্স নাই। এটার লাগে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে আসছে, এখন তো কোনো অ্যাম্বুলেন্স আইছে না। এরকম মানুষ কি বাঁচবো গেলে? অ্যাক্সিডেন্ট হইলে কোনো অ্যাম্বুলেন্স নাই, মানুষ কিরকম দিব গাড়ি? আমরা অটো দিয়া মেডিকেল কলেজ পাঠাইছি যারা ইনজুর হয়েছে এনারে, কিন্তু 108 ফোন করার পরে তারা বলছে নিয়ারেস্ট কোনো জায়গা অ্যাম্বুলেন্স নাই। আমরা সরকারের কাছে ওটাও দাবি যে আম পাবলিকর যদি কিচ্ছু হয় আর আমরা যদি ফোন করি উঠিয়া কোনোদিন অ্যাম্বুলেন্স নাই, তো আর করার কিচ্ছু নাই। জনসাধারণ আপনি ওই তো কই কল করছি 108, তারা দেখার যে নিয়ারেস্ট কোনো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল নাই। বড়খলা আছে, রাজনগর আছে, এটাতে কিন্তু অ্যাম্বুলেন্স দিতে পারে, তারা কিনে দিল না। তারা বড়াপালির একটাই রাস্তা তো এখন কালাইন রোড, এখন হেমন্ত বিশ্ব শর্মা স্যারে জানেন তো একটাই রাস্তা। এই রাস্তার নিয়মে গেলে তো নিয়ারেস্ট সবসময় অ্যাম্বুলেন্স রাখতে আসলো। এরপরে এরা ওই লাগে মিজোরাম স্টেটের মানুষ, বাইরে স্টেটের মানুষের কোনো ফেসিলিটি পাইছে না। এখন এটা কি করা যায়? এখন পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় বসতঘরের উপর ধসে পড়ল টিলার মাটি। গতরাতে ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দের মেকুরজুম এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের 1 সদস্য। গতরাতের বৃষ্টিতে টিলার মাটি ধসে পড়ে মনিরুদ্দিনের বসতঘরে। ঘুমন্ত লোকরা ঘরের নিচে চাপা পড়ে যান। এদিকে একজন সদস্য মাটির নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনা হয়েছে রাত্রে বৃষ্টির সময় 1:40 বাজে, তখন আইয়া স্লিপ লামিছে, গাছ সুদা আইয়া ঘরের ভিতরে আমাই গেছে। তো ঘরের ভিতরে আসলে একজন, তার বেশি জখম হয়েছে। জখম হওয়ার লগে লগে আমরা তো আর শুনছি না, গাঁর মানুষ তো এখন রাত্রে আর হয়ে ঘুমাইছে। ঘুমো আসলে সব উঠি আইছে, নাওয়ার পরে থানে বাইর করা হয়েছে। আর জিনিসপত্রও বেজান আছে, বাক্কা সামানও নষ্ট হয়ে গেছে। বাক্কা সামান নষ্ট হয়েছে, কত সময় একটা পালং এটা চকে চকে সেটা জখম হয়ে গেছে, পুরা বাড়ির তলে আমাই গেছে। মানুষ তাই তো একলা গরু আসলা, বাদ বাকি মানুষ অন্য জায়গাতে আসলা। একজন তো জখম হয়েছে। যখন হয়েছে তার নাম কি? মনিরুদ্দিন লস্কর। এখন আমরা ওটাও চাই আর কি, একটু সাহায্য পাইলে আর কি, গরিব মানুষ তারা সরকারের কাছ থেকে একটু সাহায্য পাইলে। ওবার লিয়া 4বার হয়ে গেছে এই ঘটনাটা, 4বার হয়েছে। আমরা গাঁর ভাতাও গাঁর মানুষে মিলিয়ে একবার সাহায্য করিয়া তারা গরু ঠিক করিয়ে দিছি। এখন লাস্ট একবার 4 নম্বর বার হয়ে গেছে, 4 নম্বর বার হয়েছে। এখন তো আর কোনো মানুষে দিবনি কোনো, সরকারের একটু সাহায্য পাইলে আর কি আমরা একটু বালা হয়। তারা তো বেশি নিতান্ত গরিব মানুষ। ওটাও 10 কটার সময় নামছে, 1:40। মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো 2 বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের কালাইনে। মৃত শিশুর নাম সুহান আহমেদ খান, বাড়ি শিলচর কৃষ্ণপুর কোনা গ্রামে। 2 দিন আগে তার মা তাকে নিয়ে কালাইনে গিয়েছিলেন বাবার বাড়িতে। গতকাল মামার বাড়ির পুকুরে পড়ে মৃত্যু হলো ওই 2 বছরের শিশুর। বরখলার রামকৃষ্ণ সেবা সংঘে শুরু হলো 5 দিনের যোগ শিবির। সমাজকর্মী বিদ্যুৎ চৌধুরীর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিলচর পতঞ্জলি মহিলা প্রভারী শেলিক লস্কর এবং দীপিকা বর্মনের উপস্থিতিতে ওই শিবিরে বহু লোক শরীরচর্চায় অংশ নিয়েছেন। প্রণাম সবাইকে। আমরা এখানে বরখলাতে রামকৃষ্ণ সেবা সংঘতে 5 দিনের একটা যোগ শিবির চলতেছে। এটাতে মানে সমাজসেবক বিদ্যুৎ চৌধুরী এটার আয়োজন করছেন। আমরা শিলচর থেকে, আমার নাম শেলি লস্কর, মহিলা পতঞ্জলি প্রভারী
আর দিদি দীপিকা বর্মন, আমরা দুইজনেই এখানে এই শিবিরটা করতেছি। তো আমাদের উদ্দেশ্য সবাই সুস্থ থাকুক, আর আমাদের স্বামী রামদেবজির উদ্দেশ্য রোগমুক্ত পৃথিবী। ওই উদ্দেশ্যে নিয়ে স্বামীজির এই মহান যজ্ঞে আমরা ছোট্ট একটা পার্ট নিতেছি। এইখানে আমরা জায়গায় জায়গায় গিয়া, সব গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে আমরা এইভাবে যুগ শিবির চালাইতেছি। তো এইখানে এই 5 দিনের যুগ শিবির চলতেছে। আপনারা সবাই অনুরোধ, মানে যারা শুনতেছেন আর কি, এই শিবিরে অ্যাটেন্ড করার জন্য। আর এইটা আমরা আশা করব এই শিবিরটা কন্টিনিউ চলিয়া যাইব। বর্তমানে 5 দিনের জন্য এই শিবিরটা চলতেছে। আর এই শিবিরটা তারা মানে এখানে লোকালের জনসাধারণ তারাই করতেছে, এটা কন্টিনিউ করিয়া যাইব। এইটাই মানে কন্টিনিউ হইয়া গেলে ওইটাই মানে সবাই সুস্থ থাকবো। আর আমাদের উদ্দেশ্য, স্বামীজির উদ্দেশ্য রোগমুক্ত পৃথিবী, এটার জন্যই আমরা কাজ করি 5:30 থেকে 7:30 পর্যন্ত। কাছাড়ের সৈয়দপুরের নেহেরু মেমোরিয়াল বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। মামলা দায়ের করেও শেষ পর্যন্ত তুলে নিলেন বিডিও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। 1254 নেহেরু মেমোরিয়াল সুধীর চন্দ্র ভৌমিকের পর আমি কেস করেছিলাম, ঠিক আছে। তারপর কেসটা রেজিস্টার্ড হয়েছে। আমাদের এখানে ওসি স্যারও এসেছিলেন, সেও বিস্তৃত জেনেছেন। বেশ কিছুদিন পর 1254 যে সুধীর চন্দ্র ভৌমিক ও বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছে, আমাদের টিচার অ্যাসোসিয়েশনদের কাছেও গিয়েছে, এসএমসির কাছেও গিয়েছে। তারপর এসএমসি টিচার অ্যাসোসিয়েশন আমার অফিসে এসেছে, আমি ওদেরকে ডেকেছিলাম যে কী করা যায়। তারপর এসএমসিও এবং অ্যাসোসিয়েশনও বললো ঠিক আছে, বসে আমাদেরটা মিটমাট হয়ে যায়, বা আমাদের যা পয়সা টয়সা খরচ করেছে মানে নষ্ট করেছে ওইগুলো যদি রিটার্ন দিয়ে দেয় আমরা একবার চিন্তা করব। তারপর তো সেকেন্ড ডেতে আমরা, তখন ফ্লাডের মরশুম ছিল, তখন আমি আমার টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এলপি টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরও সিআরসিসিকেও এনেছি, এসএমসির যারা কমপ্লেন করেছিল সবাইকে এনেছি। সবাই এখানে বসে যৌথভাবে হিসাব টিসাব করে যত টাকা সে উইথড্র করেছে, ওরও কিছু খরচপাতি আছে, ওইগুলা খরচপাতি দেখিয়েছে এবং ওইগুলা দেখা গেছে হিসাব টিসাব করে, ঠিক আছে, যে ও 1,80,000 দিল। ওই 1,80,000 এসএমসির অ্যাকাউন্টে জমা হয়েছে, আর বাকি আরো 60,000 টাকা সে 15 জুলাইয়ের ভিতরে দিবে বলে আমাদের রিটার্ন হয়েছে। লেখা আছে যে এসএমসি এবং টিচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথ প্রয়াসে এইটা মিটমাট হয়েছে। কেলেঙ্কারি যেগুলা হয়েছিল ওইগুলা হিসাব নিকাশ করে বলা হয়েছে এই 2,40,000 তুমি ঘুরিয়ে দিতে হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি,
যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। 2 জুলাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দাবি দিবস। আজকের এই দাবি দিবসে গোটা রাজ্যের সঙ্গে পাতারকান্দি থেকেও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছে মহাসভা। স্থানীয় সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে বিভিন্ন দাবি জানানো হয় মহাসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তরুণ সাহা, হরিনারায়ণ সিনহা, শান্তলাল সিনহা, বিশ্বজিৎ সিনহা সহ অন্যান্যরা। আমাৰ দাবী দিৱস আজিৰ পৰা 40 বছৰ আগতে আমাৰ মহাসভা কিছুমান দাবী ৰাখিছিল। সময়ৰ সংগত এইবিলাক দাবী বহুত পৰিৱৰ্তন হৈছে আৰু 2 জুলাই যিটো দাবী দিৱস এইটো আমাৰ অকল পাতাৰকান্দি ব্লক বুলি নহয়, এতিয়া মণিপুৰী সমাজৰ যিমানকেইটা ব্লকত আছে প্ৰতিটো ব্লকত চেণ্ট্ৰেল কমিটি, ৰাজ্যিক কমিটি আৰু আঞ্চলিক কমিটি বিভিন্ন দাবী পেছ কৰিছে। যেনে আজিৰ দিনত যদি মই দাবী বোলো কি বুলি ক'লে মই এইটো কওঁ যে এইটো চেণ্ট্ৰেলি দাবী হয়। আমি অকল আমাৰ পাতাৰকান্দি বুলি নহয়, চেণ্ট্ৰেলি দাবী হয় সমাজৰ পৰা গেটাৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে। ইয়াত আছে BMDC ফাণ্ডিং আছে, ইয়াত আছে আমাৰ গুৱাহাটীত এটা ভৱনৰ এটা আছে, ইয়াত আছে আমাৰ ভৱন এটা আমাক দিয়াৰ কাৰণে ষ্টুডিয়াম মণিপুৰী ভৱন এটা। BMDC ফাণ্ডিং নাই যোৱা 7-8 বছৰ ধৰি, তাতে BMDC ফাণ্ড দিব লাগে, সেইটো এটা আমাৰ দাবী। আৰু এটা দাবী বিভিন্ন কলেজ, ইউনিভাৰ্চিটি, ইঞ্জিনিয়াৰিং কলেজত আমাৰ ছাত্ৰবিলাকে ভৰ্তি হ'বৰ কাৰণে আমি 2% এটা ৰিজাৰ্ভেশ্যন বিচাৰিছোঁ। আৰু বিভিন্ন দাবীও আছে যিখিনি আপোনালোকক আমি আমাৰ মেম'ৰেণ্ডাম এখন আমি যিখন ছাবমিট কৰিছোঁ এখন আমি সাংবাদিকক দি আছোঁ। আপোনালোকৰ মাধ্যমে আমি চৰকাৰক দাবী জনাওঁ। আজিৰ দিনত যিখিনি দাবী আমি এই DC মহোদয়, PM মহোদয় আৰু CMক দিছোঁ, সেইখিনি আপোনালোকৰ সংবাদ বন্ধুসকলক আমি অনুৰোধ জনাওঁ। আপোনালোকৰ মাধ্যমেও আমি এইখিনি যাতে উদঙাই দিয়ক আপোনালোকেও। সুনাইর দক্ষিণ মোহনপুর জিপির সভাপতি পদে নির্বাচিত হলেন রঞ্জিত সিং। সহসভাপতি হয়েছেন সুমিতা দাস। কাপ্তানপুর এবং কচুতরম জিপির পর এবার দক্ষিণ মোহনপুর জিপিও বিজেপির দখলে গেল। এ নিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি এবং ওয়ার্ড সদস্যের শুভেচ্ছা জানান সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, বিজেপি মণ্ডল সভাপতি লায়া সিং, দলের প্রভারী ভজন সেন, রামেশ্বর শর্মা, ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। মনপুর জিপি বোর্ড গঠন হয়েছে। আমাদের শ্রদ্ধেয় দাদা, এক্সপিরিয়েন্স হোল্ডার আমাদের রঞ্জিত দা, ওনাকে সভাপতি এবং সহসভাপতি আমার সুমিতা দাস মহাশয়কে 10 জন মেম্বার মিলে আনকন্টেস্টে ওনাদেরকে সিলেকশন করেছেন। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আজকে আনন্দিত এবং গর্বিত। আমরা পরপর 4টা জিপি ভারতীয় জনতা পার্টি দল দখল করে নিয়েছি এবং যে আরও 5টা জিপি রয়েছে, আমরা আশাবাদী আরও মিনিমাম 3 থেকে 4টা জিপি আমরা দখল করব। আমি আশা রাখবো আমাদের যেগুলো জিপি গঠন হয়েছে, বিজেপি দল গঠন করেছে, আমাদের সভাপতি, উপসভাপতি এবং সব মেম্বার মিলে এই জিপি যেটা আমরা দখল করেছি সেই জিপিকে আদর্শ জিপি হিসাবে ওনারা একটা আলাদা সুনাই এলএসির মধ্যে একটা আলাদা জিপি গঠন করতে পারেন, এই আশা রাখবো। এবং আগামী 2026 ইলেকশনে আমরা যৌথভাবে সুনাই এলএসিতে আমরা জোরদারভাবে আমাদের যিনি ক্যান্ডিডেট হবেন ওনাকে আমরা জয়ী করার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেক ওয়ার্ড সদস্য উপস্থিত না থাকায় বোর্ড গঠন ভেস্তে গেল সুনাইয়ের দিদারখুশ জিপিতে। এদিন সভাপতি এবং সহ সভাপতি নির্বাচনের জন্য সভা ডাকা হলেও 5 গ্রুপ সদস্য অনুপস্থিত ছিলেন। এতেই ভেস্তে যায় বোর্ড গঠন। 12 নম্বর সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত দিদারকুশ 130 নম্বর দিদারকুশ গাঁও পঞ্চায়েত থেকে আজকে সুনাই আঞ্চলিক পঞ্চায়েত অফিসে আমরা এসে পৌঁছেছি। আজকে আমাদের এই জিপির নির্বাচিত গ্রুপ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই হিসাবে এই জিপি থেকে 5 জন নির্বাচিত সদস্যা যথাসময়ে আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয় অফিসে এসে উপস্থিত হয়েছেন।
অবশিষ্ট 5 জন গ্রুপ সদস্যবৃন্দ কী কারণে আসেন নাই সেটা আমরা বলতে পারবো না, ওনারাই জানেন। তো আমি আজকের দিনে আমার এই দিদারকুশ জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে সকল শ্রেণীর জনগণ তথা নির্বাচিত প্রতিনিধিগণ, গ্রুপ সদস্যগণকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এই জিপি আগামী সভা যেটা 10 জুলাই তারিখে অনুষ্ঠিত হবে, সেই তারিখে সবাই উপস্থিত হয়ে জিপি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েত বডিটা সুষ্ঠুভাবে গঠন করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। vote taking ceremony plus election of president and vice president schedule ছিল, but due to lack of quorum আমরা এটা করতে পারিনি, because out of 10 only 5 members were present. So after waiting for an hour আমরা ডিসাইড করেছি যে এটা করা যাবে না, এটা কন্ডাক্ট, যেহেতু quorum যেটা লাগে এটা হয়নি, আগামীতে 10 জুলাইতে নেক্সট ডেট ফিক্স করা হয়েছে। সো নেক্সট 10তে করা হবে দিদারকুশ ডিভিশন। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাছ থেকে সম্বর্ধনা জানালো হিন্দু যুব ছাত্র পরিষদ। এদিন কনাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান পরিষদের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য, জেলা সভাপতি কিংসুক নাথ, শর্মিলা পাল বিশ্বাস, নন্দিনী পাল, মনোমঙ্গল নাথ এবং সাধারণ সম্পাদক রাজু দে। আজ হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে, কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আমরা আজকে আমাদের নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকাছ থেকে আমরা সম্বর্ধনা জানালাম। তৎসহ সমস্ত আসাম থেকে কনাদ পুরকাছ থেকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী পথ চলার আমরা বরাকের মুক্তি সূর্য হিসাবে প্রতিষ্ঠিত করলাম। আশা রাখবো আগামী 6 বছরে বরাক উপত্যকার সব ধরনের কথাবার্তা থেকে শুরু করে সব কিছু সংসদে তুলে ধরবেন, এই আশা রেখে আমরা আজকে ওনার বিশেষ করে ওনার বাবা গোবিন্দ পুরকাছ মহাশয়কে, উত্তর পূর্বাঞ্চলে যিনি প্রতিষ্ঠাতা, ওনার বাড়িতে দাঁড়িয়ে ওনাকে প্রণাম জানিয়ে কনাদের দীর্ঘ জীবন আমরা কামনা করি। আজকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর আজকে তারা যেভাবে আমাকে সংবর্ধিত করলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সাংসদ হয়েছি, দায়িত্ব বেড়েছে, আগে সংগঠনে কাজ করেছি, স্বাভাবিকভাবেই আমাদের এখানের যারা বরাকবাসী জনগণ যারা রয়েছে প্রত্যেকের কিছু প্রত্যাশা রয়েছে। আমি চেষ্টা করব আগামী 6 বছরে সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারি সেদিকে আমি আমার। শিলচর 32 নম্বর ওয়ার্ডের 746 জন ভোটারের নাম চলে গেল 39 নম্বর ওয়ার্ডে। এমন ঘটনায় এদিন প্রতিবাদে নামেন ওয়ার্ডের জনগণ। তারা বলেন ভোটার তালিকায় এমন অসঙ্গতি তারা কিছুতেই মানবেন না। 32 নম্বর ওয়ার্ডে তাদের নাম থাকতেই হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সপ্তমখণ্ডের বাসিন্দা আমরা আজকে মিডিয়াম বন্ধুদেরকে জানিয়ে আমরা এখানে ডেকে আমরা এটাই আমরা ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে অম্বিকাপুর সপ্তমখণ্ড যেটা ভোটার ছিল সেটা বুথ আমাদের 32 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু আমাদের বুথগুলা 39 নম্বর ওয়ার্ডে কিছু 700 বুথ 39 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না, কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা জারি করা হয়েছে সেইটার মতে দেখা যায় যে 32 নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট 7 অন্তর্ভুক্ত করা আছে।
আর আমাদের যেটা ম্যাপ করা হয়েছে, ম্যাপিং যেটা করা হয়েছে, সেটার মধ্যেও দেখা যায় যে জারনতলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ম্যাপিং করা হয়েছে ইস্ট সাইডটা। তো আমাদের ইস্ট সাইডে যেগুলো ভোটার আছে 700 ভোটারকে তারা ম্যাপের বাইরে 39 নম্বর ওয়ার্ডে আমরা ভোটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থা মেনে নিতে পারছি না। আমরা অতি দুঃখের সহিত বলতে চাই যে আমাদের 32তে আমাদের বুথগুলা অন্তর্ভুক্ত করা হোক। প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের 32 নম্বর ওয়ার্ডে ম্যাপিংয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি। প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা 32 নম্বর ওয়ার্ডে থাকতে চাই। গঠন হলো সুনাইর নগদিরগ্রাম চাঁদপুর জিপির বোর্ড। সভাপতি নির্বাচিত হলেন আয়েশা বেগম বরভূইয়া এবং সহ সভাপতি হয়েছেন মৃদুল কান্তি দাস। সুনাইর এই জিপি শাসক দলের দখলে গেল। এ নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা, দলীয় নেতা আশিস হালদার সহ অন্যান্যরা। আমার সহধর্মিনী আয়েশা বেগম বরভূইয়া, আমার এখান থেকে প্রায় 8 জন গ্রুপ সদস্য আমার সহধর্মিনী আয়েশা বেগম বরভূইয়াকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। কিন্তু ঠিক আছে, আমি 8 জন গ্রুপ সদস্যকে আমি ধন্যবাদ দেই যে এরা আমার সহধর্মিনীকে মানে সভাপতি হিসাবে নির্বাচিত করছেন। কিন্তু কিছুদিন আগে আমি দেখতে পেলাম যে আমার কিছু নেতা আর কি আমার উপরে এলিগেশন লাগিয়ে দিয়েছে যে আমি একজন কংগ্রেসী। আমার এরকম কোনো কংগ্রেসে কোনো কংগ্রেসে কোনো সদস্য নেই, কোনো পদেও নেই। কিন্তু একটা দেখা গেছে যে নরসিংপুর ব্লকের জেনারেল সেক্রেটারি বলে আমাদের বিজেপির কাছাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের মন্ত্রী মহোদয় কৌশিক রায় মহাশয়কে দেখানো হয়েছে যে আমি কংগ্রেস। কিন্তু আমি 2012 থেকে আমি বিজেপি করি, আমি কোনো কংগ্রেস করছি না। আমি লাস্ট ইয়ার আমি 2018তে আমার বৌদিকে নিয়ে আমি জিপি ইলেকশন খেলছি। আমি বিজেপি থেকে, ভারতীয় জনতা পার্টি থেকে খেলছি, কিন্তু 17 ভোটে আমি হেরেছি। কিন্তু এরপরেও আমাকে কংগ্রেসই বলে কিছু নেতা আমাকে নিয়ে কংগ্রেসই বলে প্রচার করছেন। কিন্তু আমি অতদিন কিছু বলিনি। আমি বলি যে আমার বডিটা হয়ে যাক, এরপরে আমি বলবো যে এইরকম কোনো আমি জানাই আমি বিজেপির সঙ্গে আছি, থাকবো, যত জীবন থাকবো আমি বিজেপির হয়ে। আপনারা সবাই আমাকে সভাপতি বানিয়েছেন, আপনার সবাইকে ধন্যবাদ। এবং সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক আলম মহাশয়কে ধন্যবাদ জানাইলাম এবং গ্রুপ সদস্য সবাইকে ধন্যবাদ জানাইলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম শাহ ওনাকেও ধন্যবাদ জানাইলাম। পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে 6টা জিপি যে পঞ্চায়েত গঠন হয়েছে 6টা বিজেপির অনুকূলে হয়েছে। আর বাকিগুলো আমি আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন বাকি জিপিগুলোও বিজেপির দিকেই যাবে। আর আমরা সবাই চাইছি যে আগামী দিনে পঞ্চায়েত যে হবে, পঞ্চায়েত দুর্নীতিমুক্ত হবে। এখানে আমি আশাবাদী যারা এই দিদি এডুকেটেড মৃদুল ভাইও নতুন, আপনারা জানেন ডিলিমিটেশনের পরে নগদিরগ্রাম এবং চাঁদপুর সেটা 1 জিপি হয়েছে। তো আগামী দিনে এখানে সবার প্রচেষ্টায় আর ইনাদের প্রচেষ্টায় যারা পঞ্চায়েত মেম্বার জিতেছেন, এখানে পঞ্চায়েত সভানেত্রী, উপসভাপতি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নগদিরগ্রাম চাঁদপুর এলাকা দুর্নীতিমুক্ত হিসাবে আমরা দেখতে পারব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আকসার। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর বাঁশের সেতু, ফের দুর্ভোগ। ধলাইয়ের ভাগাবাজারে জাল নোট সহ যুবক আটক।
গোমাংস বিক্রির দায়ে কাছাড়ে আটক ৮, একাধিক হোটেল সিল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।